ভালোবাসার সকল ধরনের পাঠ গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আজ এই ভার্সিটিতে আমার প্রথম দিন, তাই একটু আনইজি লাগতেছিল। আমি এখানে কাউকেই চিনি না। ভার্সিটিতে ঢুকে হাঁটছিলাম, হঠাৎ কেউ একজন তাকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি এক জায়গায় অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজন। ওই, তোকে এতক্ষণ ধরে ডাকছি, কথা কানা যায় না? কোনো কাজ ছিল কি? আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটিতে কি নতুন? জি। ভার্সিটিতে বড় ভাই দেখলে যে সালাম দিতে হয়, জানো না? সরি, আসলে আমি জানতাম না। যাই হোক, ভুল যখন করেছিস তখন তার শাস্তি তো দিতেই হবে। মানে কিসের শাস্তি? আমি তো জানতাম না, তাই ভুল করে ফেলেছি। মানে হলো, ওই যে একটা মেয়ে দেখতে পাচ্ছিস, ওকে গিয়ে এই চিঠিটা দিবি, একটা মেয়েকে দেখিয়ে। আচ্ছা ঠিক আছে। ছেলেটা থেকে চিঠিটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি মেয়েটার দিকে। মেয়েটার কাছে গিয়ে তাকে ডাক দিলাম, এই যে আপু, শুনছেন? হ্যাঁ বলুন। এই নিন। চিঠিটা এগিয়ে দিয়ে মেয়েটা নীলের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো, এবং পড়া শেষ হওয়ার সাথে সাথে আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় মারল। এই কুত্তা, তোর সাহস কিভাবে হয় আমাকে এসব কথা বলার? তুই চিনিস আমি কে? মেয়েটা তার ফোন বের করে কাকে যেন কল করলো। আপনাদেরকে তো পরিচয়ই দিলাম না। আমার নাম হলো নীল। টিসি নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি চিটাগং ভার্সিটিতে। আর কিছু বলবো না, বাকিটা ধীরে ধীরে জেনে যাবেন। স্যার ক্লাসে ঢুকলো আর আমাকে বলল, এই ছেলে, এই তুমি দাঁড়াও। জি স্যার। তোমাকে আজকে প্রথম দেখলাম ক্লাসে। ভার্সিটিতে কি নতুন নাকি? জি স্যার, আমি নতুন। ও, তা আগে কোন ভার্সিটিতে ছিলে? ঢাকা ভার্সিটিতে। ঢাকা ভার্সিটি ছেড়ে এই ভার্সিটিতে এলে যে, কারণ কি? কিছু ব্যক্তিগত সমস্যার কারণে স্যার। আচ্ছা ঠিক আছে, বসো আর ক্লাসে মনোযোগ দাও। জি স্যার। হঠাৎ কেউ কলার চেপে ধরলো। সামনে তাকিয়ে দেখে তখনকার সেই মেয়েটা তার কলার চেপে ধরেছে। এই, তোর এত সাহস আসে কোথা থেকে? হ্যাঁ, তখন আমার অনুমতি না নিয়ে তুই চলে গেছিস কেন? ক্লাসে দেরি হয়ে যাচ্ছিল তাই। তখন আমাকে যে লেটারটা দিয়েছিলি, তাই না? আমাকে লাভ লেটার দেয়া, মজা বুঝাচ্ছি তোকে আমি। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলেটা আমাকে লাভ লেটার দিয়েছে, তোর এখন কি করবি কর। ছেলে একটা এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই ম্যাডামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না। ভাইয়া বিশ্বাস করেন, আমি জানি না এতে কি লেখা ছিল। একটা ভাই ওনারে দিতে বলল। এ তো কিছু আমি জানি না। কথা হচ্ছে, তুই অনু ম্যাডামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই দেখ। বলে ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরো কয়েকটা ছেলে ছিল, দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে মারতে আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। এই হয়েছে, থাম, যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে চলে গেল, আমি মাটিতে পড়ে আছি। অনু আমার সামনে এসেছে। শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নাই, এটা আমি জানি। কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই অনু কে সেটা চিনে নে। কলেজে সবাই আমার কথায় উঠে বসে, আমার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস কারো হয় না। এই কলেজে থাকতে হলে এমনিতেই জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলতে না পারো, দুঃসাহস না করিস, সেটার জন্য এসব করলাম। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারলো। যে নীল একটা ডাক দিলে পুরো দেশ কেঁপে উঠত, সেই নীলকে মাটিতে ফেলে মেরে চলে গেল।
থাক, কিছু বললাম না। বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাসায় এসে গোসল করে খেয়ে বিছানায় শুতে যাই, তখনই কেউ একজন দরজায় নক করলো। আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বাড়িওয়ালা। বাবা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, আমার কোনো সমস্যা হচ্ছে না, আর বাসাটা অনেক সুন্দর। আর কিছু কথা বলে তিনি চলে গেলেন। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খাই, আর সাথে সাথে মেয়েটা আমার গালে 2টা থাপ্পড় দিয়ে দিল। ছোট লোক কোথাকার, মেয়ে দেখলে ধাক্কা মারতে মন চায়। সরি, আমি মাথা নিচু করে হাঁটতেছি তো দেখতে পাইনি। মেয়েটা আবার থাপ্পড় মারলো। ইচ্ছা করে ধাক্কা মেরে আবার বড় বড় কথা বলে। মেয়েটা আমাকে মারতে লাগলো, তখনই অনু তার বন্ধুরা আসলো। কি হয়েছে রে মিম? মেয়েটার নাম মিম। দেখ না, এই ছোট লোকটা ধাক্কা মেরে আবার বড় বড় কথা বলতেছে। এটা বলে ওরা আমাকে মারা শুরু করলো। অনেকক্ষণ মারার পর, এই ছোট লোক, তোকে যেন আমার সামনেও আর কোনোদিন না দেখি। মাথা নিচু করে বললাম, তার মানে যে মেয়ের সাথে ধাক্কা খেলাম সেটা অনুর বান্ধবী। তারপর অনু আর ওর বান্ধবী চলে গেল। তখনই আমার কাছে একটা ছেলে আসলো। ছেলেটা আমার কাছে এসে বলল, ভাইয়া, আপনি এই কলেজে নতুন তাই না? হুম। ভাইয়া, একটু আগে ওই ছেলে মেয়েগুলো আপনাকে কেন মারছিল? আমি ছেলেটিকে সব বললাম। ওই অনু মেয়েটা জানেন ওকে? না, কে এই মেয়েটা? ওই মেয়েটা এই শহরের এমপির মেয়ে। ওর বাবার অনেক টাকা, অনেক ক্ষমতা আছে, তাই ওর বাবার উপরে কেউ কথা বলতে পারে না, তাই ওর যা ইচ্ছে তাই করে। তাই ওর এত অহংকার? ভাই, তুমি ওর সাথে লাগতে আসিও না, খুব খারাপ ওরা। আচ্ছা ভাই, আপনার নাম কি? নীল। আপনার? আমি ওমর। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? তাহলে আপনি করে বলবেন না, তুই করে বলবেন। আপনিও আমাকে তুই করে ডাকবেন। আবার আপনি? সরি, আর বলবো না। আজ আর ক্লাস করব না। ওমরকে বিদায় জানিয়ে আমি বাসায় চলে আসলাম। শুয়ে ভাবছি, একটু সাধারণ এমপির মেয়ে এত অহংকার। আজ আমি যদি আগে নীল হতাম তাহলে একটাও বেঁচে বাড়ি ফিরতে পারতো না। পরের দিন ভার্সিটিতে গিয়ে সব ক্লাস করলাম। ক্লাস শেষে ওমরের সাথে ক্যাম্পাসে বসে গল্প করতেছি। হঠাৎ কিছু ছেলে আসলো। একটা ছেলে আমার কলার ধরে বলল, এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের জায়গায় বসিস, ছোট লোকের বাচ্চা। নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। ছেলেটার বুকে একটা মারলাম। ছেলে মাটিতে পড়ে গেল। এটা দেখে অন্য ছেলেরাও আমাকে মারতে আসলো। তাদেরও মেরে মাটিতে ফেলে দিলাম। কলেজের সবাই আর ওমর আমার দিকে হা করে তাকিয়ে আছে। সবাই ভাবছে, এই খেত ছেলেটা ওদের মারলো কিভাবে। পরে বাসায় চলে আসলাম। আজ আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। নিজের অজান্তেই চোখের কোণ দিয়ে পানি বেরিয়ে এলো। আব্বু আম্মুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটির সামনে গিয়ে দেখি অনেকগুলো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ভার্সিটির ভেতরে ঢুকে ক্লাসে চলে গেলাম। একটু পর একটা পুলিশ বলল, তোদের মধ্যে নীলকে? জি, আমি নীল। কি হয়েছে বলুন। তোকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? থানায়। থানায় কেন? সেটা গেলে বুঝতে পারবি। এরপর তারা আমাকে গাড়িতে করে থানায় নিয়ে গেল। থানায় গিয়ে দেখি কালকে যে ছেলেগুলোকে মেরেছিলাম তারা বসে আছে। তার সাথে একজন লোকও বসে আছে। স্যার, নিয়ে এসেছি ছেলেটাকে। তোর সাহস হলো কি করে আমার ছেলেদের গায়ে হাত তোলার? তুই জানিস আমি কে? আপনার ছেলেরা আমার গায়ে হাত তুলেছে আর বাজে কথা বলেছিল, তাই ওদেরকে মেরেছি। তোর তো সাহস কম না? তুই জানিস আমি কে? আমি এই শহরের এমপি। তখনই ওসি বলল, স্যার আপনি টেনশন করবেন না, আপনি বাসায় গিয়ে রেস্ট নিন, আমি একে ঠিক করছি। ছেলেগুলো আমাকে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাদের গায়ে হাত দিয়েছিলি, এবার মজা বুঝবি। এগুলো পড়লে ওরা চলে গেল। এরপর আমাকে লকআপে ঢুকিয়ে বলতে লাগলো, তোর খুব সাহস আছে তাই না, দেখ তোর কি করি। 3জন পুলিশ বড় বড় লাঠি হাতে নিয়ে
লকআপে ঢুকলো আর আমাকে মারতে শুরু করলো। এমন সময় ওসির ফোনে একটা কল আসলো। কথা বলা শেষে ওসি বলে উঠল, এই কেউ ওর গায়ে হাত দিস না। কিন্তু কেন? যা বলছি তাই কর, যদি বাঁচতে চাস ওনাকে এখনই ছেড়ে দে। তারপর আমাকে ছেড়ে দিল। সরি স্যার, আমি জানতাম না আপনি কে। আমি কিছু না বলে ওসির দিকে তাকিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে বের হতেই দেখি কয়েকটা গাড়ি থানার সামনে দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই গাড়ির দরজা খুলে দিল। গাড়িতে উঠে বসে চলে আসলাম। বাসায় এসে ফোনটা হাতে নি। আমি চমকে গেলাম। ওমর 30টা কল দিয়েছে। পরে কল ব্যাক করলাম। নীল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? তখন ওই পুলিশগুলো তোকে নিয়ে গেল কেন? অনেক কিছু এখন বলা সম্ভব না। আচ্ছা, কালকে ভার্সিটিতে আসবি? আসবো। আচ্ছা, তাহলে কাল কথা হবে, বাই। গোসল করে ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসলাম। সামনে পরীক্ষা, এখন ভালো করে পড়তে হবে। রাত 1টা পর্যন্ত পড়লাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে থেকে 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে গেলাম। আমি আর উমর দুজনে একসাথে ভার্সিটিতে ঢুকতেছি। ভার্সিটিতে ঢুকে ক্লাসে ঢুকলাম। আজ একটা ক্লাস টেস্ট আছে, তাই সবাই একটু চিন্তিত। একটু পর স্যার আসলো। স্যার সবাইকে প্রশ্ন আর উত্তরপত্র দিল। আমার পরীক্ষা অনেক ভালো হলো। পরের দিন ক্লাসের শুরুতেই স্যার আমাদের রেজাল্ট দেবে বলল। স্যার বলল, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে হয় এবার তোমাদের মধ্যে কে প্রথম স্থান অধিকার করতে পারে? সবাই বলে উঠল অনু, কারণ প্রতিবার অনু প্রথম স্থান অধিকার করে। না, তোমাদের ধারণাটা ভুল। এবার অনু প্রথম স্থান অধিকার করতে পারেনি। প্রথম স্থান অধিকার করেছে তোমাদের মধ্যেই কেউ একজন। সবাই বলল কি? এবার আমি ঘোষণা করতে যাচ্ছি তোমাদের মধ্যে কে প্রথম স্থান অধিকার করেছে। তোমাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, আমি আবারও বলছি, তোমাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নীল। সবাই অবাক হয়ে ভাবতে লাগলো, এই ক্ষেত কিভাবে প্রথম হলো? অনু রেগে ক্লাস থেকে বেরিয়ে গেল। নীল, তুমি এই পরীক্ষা অনেক ভালো ফলাফল করেছ। আশা করি সামনের দিনগুলোতে এরকম ফলাফল বজায় রাখবে। তোমার জন্য শুভকামনা রইল, আরও ভালোভাবে পড়াশোনা করবে। জি স্যার, চেষ্টা করব। এর পরের ক্লাস শেষ হয়ে গেলে অনু একটি গাছের নিচে বসেছিল। অনুর বন্ধুরা অনুর কাছে যায় আর বলে, অনু, তুই এই ক্ষেত্রে হেরে গেলি। এই অনু কোনোদিন কারো কাছে হারেনি আর হারবেও না। তোরা শুধু দেখ এই ছোট লোকের কি অবস্থা করি। আমার আর উমরের আরো দুজনের সাথে বন্ধুত্ব হলো, নীলা আর আবির। আমরা 4 জন একসাথে গল্প করতে করতে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। এমন সময় অনু তার বন্ধুরা আমাদের রাস্তা আটকাই দাঁড়ালো। কি হলো, আমাদের রাস্তা আটকালে কেন? এই ছোট লোক, তোর সাহস অনেক বেড়েছে তাই না? আমার সাথে পাঙ্গা নিতে চাও? দেখুন, আমি কারোর সাথে কোনো পাঙ্গা নিতে চাই না। আমি নিজের যোগ্যতায় ফার্স্ট হয়েছি। এই ছোট লোক, একদম চুপ থাকবি। তুই জানিস না এই অনু কে আর কি কি করতে পারে। কাল থেকে যেন তোকে আমি ভার্সিটিতে না দেখি, তাহলে তোর সাথে অনেক খারাপ হয়ে যাবে। আপনার যা করার আপনি করেন, এখন আমাদের যেতে দিন। আমরা সবাই বাসায় চলে আসলাম। রাতে ওমর আমাকে ফোন দেয়। দোস্ত, কালকে কলেজে আসিস না। তুই জানিস না অনু মেয়েটা কতটা ভয়ানক, ও কি করতে পারে। আরে তুই এত টেনশন করতেছিস কেন? কিছু হবে না, কালকে কথা হবে। পরদিন সকালে ফ্রেশ হয়ে ভার্সিটিতে গেলাম। আমি, ওমর, নীল, আবির 4 জন একটি গাছের নিচে বসে গল্প করতেছি। এমন সময় বেশ 2টি গাড়ি ভার্সিটিতে ঢুকলো। 2 থেকে 10-12 জন ছেলে নামলো। তাদের সবার হাতে হকি স্টিক আর স্টিলের পাইপ। এরকম অবস্থা দেখে ভার্সিটির সবাই ভয়ে দাঁড়িয়ে পড়লো। এর আগে ভার্সিটিতে কোনোদিন এমন কিছু হয়নি। ওদের মধ্যে 3-4টি ছেলে আমাদের সামনে এসে বলল, একজন এসে বলে, এই তোদের মধ্যে নীলকে? সামনে এগিয়ে গিয়ে বলি, জি আমি নীল, কি হয়েছে? বলল, কি হয়েছে তা এখনই বুঝতে পারবি। এটা বলে ছেলেটা ফোনে কাকে যেন বলছে, ভাই শালাকে পেয়ে গেছি। এরপর এক লোক ব্ল্যাক
লেদার জ্যাকেট পরে জিন্স পরা আমার সামনে আসলো আর বলল, এই তুই কি নীল? আমি নীল। আবে ওই, তোরা হাক কইরা কি দেখতাছস? মার শালারে। কথা বলার সাথে সাথে মারা শুরু করলো। আমি কিছুই বললাম না, শুধু চুপ করে সহ্য করে গেলাম। অনেকক্ষণ পর লোকটি বলল, হইছে হইছে, থাম, এইবার আমার কাছে নিয়ে আয় ওরে। ছেলেগুলো আমাকে লোকটির কাছ থেকে নিয়ে যায়। ওরা আমাকে এতই মেরেছে যে আমি নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না। আবে ওই শোন, তোরে আজগো মতো ছাইরা দিলাম, কিন্তু তোরে যদি আর একদিন এই ভার্সিটির আশপাশে দেখি তাহলে তুই আর থাকবি না, তোরে আর পৃথিবীতে রাখবো না। কথাটা ভালো করে মাথায় রাইখা দিস। এগুলো বলে লোকটি চলে গেল, আর আমিও ওখানে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান, তখন দেখলাম আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমি বেড থেকে উঠতে পারছিলাম না, প্রচণ্ড ব্যথায়। আমার পাশে দেখলাম ওমর বসে আছে। ওমর আমাকে উঠতে দেখে বলল, এই নীল, তুই কি করছিস? একদম উঠবি না। আমি এখানে কিভাবে আসলাম? আর নীলা আর আবির কই? তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি। কাল ওনারা যখন তোকে মেরেছিল, তারপরে তুই অজ্ঞান হয়ে গেছিলি। 28 ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। পরে ডাক্তার আসলো, আমাকে ঠিক করে দেখলো এবং বলল আমাকে এখন বাসায় নিয়ে যাওয়া যাবে। এরপর ওমর আমাকে সাথে নিয়ে বাসায় গেল। ডাক্তার আমাকে ফোন দিয়েছিল 6 দিন বেড রেস্টে থাকতে। এই 6 দিন ওমর সবসময় আমার সাথে ছিল। আর নীলা আর আবির প্রতিদিন আমাকে দেখতে আসতো। এই 6 দিন ওমর আমার অনেক যত্ন নেয়। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে এখন ঠিকভাবে হাঁটাচলা করতে পারি। আজ শুক্রবার, সবাই মিলে ঘুরতে যাব ঠিক করেছি। অনেকদিন বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাই না। আমরা সবাই মিলে একটি নদীর তীরে বেড়াতে চাই। আমরা 4 জন একসাথে বসে গল্প করছি। হঠাৎ দেখলাম কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। আমরা সেখানে গেলাম। ভাই, আপনারা ওনাকে ডিস্টার্ব করছেন কেন? এগুলোর মধ্যে একজন বলে, আবে ওই ওই ছোট লোকের বাচ্চা, কে বে তুই? হ্যাঁ, আমার যা খুশি আমি তাই করতেছি। আপনারা ওনাকে এভাবে ডিস্টার্ব করতে পারেন না। আবে ওই, যদি করি তো কি করবি? দেখেন, যদি এমন করেন তাহলে ভালো হবে না, বলে দিচ্ছি। আবে ওই কুত্তার বাচ্চা, তুই কি করবিটা কি? হঠাৎ কিছু একটা পড়ে গেল। ওমর, নীলে আর আবিরের চোখ ছানাবানা হয়ে গেল। ওমর যখন মাটিতে পড়ে গেল, আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। যে ছেলেটা আমাকে ধাক্কা মেরেছিল, তার বুকের মাঝখানে একটা লাথি মারলাম। ছেলেটা মাটিতে পড়ে গেল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। একটা ছেলে বলে উঠল, ওই তোরা হা করে দেখছিস কি? ওকে মার। সবগুলোকে ইচ্ছামতো আদর করলাম। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। এই আদর হলো ঢিসুম ঢিসুম। আমার আদর পেয়ে সবাই মাটিতে পড়ে আছে। তখন একটা ছেলে বলে উঠল, তুই কার গায়ে হাত দিয়েছিস তুই জানিস না? আমি কে জানিস? আমি এই শহরের সব থেকে বড় মাস্তান, মেহেদি ভাইয়ের লোক। কথা শুনে ওমর, নীলা আর আবির অনেক ভয় পেয়ে যায়, কারণ মেহেদি অনেক বড় মাস্তান। তার কাছে যেতে হয়, অনেক বড় বড় মানুষও ভয় পায়। ওই শোন, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে এইখান থেকে কোথাও যাবি না। নীল ভাই, এখান থেকে চল। মেহেদি অনেক ভয়ানক। ও দিনের বেলা লোকসম্মুখে মানুষকে খুন করে। তোরা ভয় করলে তো যা, আমি এখানে থাকব। 5 মিনিটের মধ্যে 10টা কালো গাড়ি চলে আসলো। গাড়ি থেকে 50 জনের মতো নামলো। সবার হাতে ধারালো রামদা। মেহেদি আমার সামনে আসলো। আসলে আমরা সবাই মাস্ক পরা ছিলাম। মেহেদি বলল, এই তোদের মধ্যে কে ওকে মেরেছে? আমি মেরেছি। এত বড় সাহস, তুই আমার ছেলেদের গায়ে হাত দিস? এটা বলে মেহেদির রামদা দিয়ে নীলের হাতে মারতে নেয়। তোর এত বড় সাহস কুত্তার বাচ্চা, তুই আমার ছেলেদের গায়ে হাত দিস? এটা বলে মেহেদির রামদা দিয়ে নীলকে মারতে নেয়। এই দেখা তো কোন হাত দিয়ে তোদের মারছিল। ওই হাতটা শালার আগে কাট। শালার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। যে মেহেদির কথা শুনলে এই শহরে বড় বড় মন্ত্রী এমপিরা কাইপা যায়, আর সে ওই মেহেদির ছেলেদের গায়ে হাত দিছে। ওর সাহস কত বড়! আপনার ছেলেরা অন্যায় করেছে, তাই তাদের মেরেছি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। তুই আমার মুখের উপরে কথা বলিস?
সাহসের কি দেখলেন? সবে তো শুরু। বলতে খুব কষ্ট হইতাছে রে। সাহস দেখানোর জন্য তুই আর বাইচা থাকবি না। আমি সবাই মরার আগে তার শেষের ইচ্ছাটা পূরণ কইরা নেই। তোরও করব। বল, তোর মরার আগে শেষ ইচ্ছাটা বল। আমার কোনো শেষ ইচ্ছা নেই। আচ্ছা, তাহলে মরার জন্য প্রস্তুত হ। মেহেদি আমাকে মারার জন্য রান্দা উঠালো। মেহেদি মারবে ঠিক এমন সময় হঠাৎ অনেকগুলো গাড়ি থামার আওয়াজ হলো। মেহেদি পিছনে ফিরে তাকাতেই থমকে যায়। তার পেছনে 500 লোক দাঁড়িয়ে আছে। সবার হাতে বড় বড় আর্মস, তাও আবার AK-47 মতো ভয়ানক। সবাই ব্ল্যাক কোট আর প্যান্ট পরেছিল। এটা দেখে মেহেদির হাত থেকে রান্দাটি পড়ে যায়। একটু পর একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি আসে। মার্সিডিজ বেঞ্জ হলো একটা বিলাসবহুল কার কোম্পানি, আর আমার ফেভারিট একটা গাড়ি। গাড়িটা মেহেদির সামনে আসে। সামনে আসার পরে একটা লোক গাড়ি থেকে নেমে মেহেদির সামনে গেল। ভাই, আমি নিজের চোখের বিশ্বাস করতে পারতেছি না, আপনি আমার সামনে দাঁড়াই আছেন। আসলে যে এসেছে সে হলো অয়ন। পুরো দেশ তাকে এক ডাকে চিনে। এই অয়ন হলো 10টি জেলার মাফিয়া হেড। সবাই তার কথায় উঠে বসে। ভাই আমি কোনোদিনও ভাবি নাই যে আপনারা আমি সামনে থেকে দেখতে পাবো। আজ আমি অনেক খুশি ভাই, আমি আপনাকে সামনে থেকে দেখতে পাইতেছি। তারপর মেহেদি আমার দিকে তাকিয়ে বলল, আজ তোর ভাগ্যটা অনেক ভালো ছিল রে। যা, তোর মাফ করে দিলাম। ভাইয়ের জন্য আজকে তুই মাপ পেয়ে গেলি। আমি শুধু কথাগুলো শুনছি আর মনে মনে হাসছি। ওদিকে উমর, নীলা আর আবির ভয়ে কাঁপতেছে। অয়ন বলল, কেন, কি হয়েছে, কি করেছো? এই ছেলেটা আমার ছেলেদের মারছে, তাই ওকে এখানে ধইরা নিয়ে আইছি মারার জন্য। শালার ভাগ্যটা ব্যাপক ভালো রে, আজগো বাইচে গেল। তুই ওকে মারতে এসেছিলি? এই কথাটা বলে অয়ন হাসতে লাগলো। অয়নের হাসার কারণ কেউ বুঝতে পারলো না। ভাই, আপনি হাসতেছেন কেন? আজ আমি এসেছি, এজন্য ও বেঁচে ফিরলো বলে আবার হাসতে লাগলো। সবাই অয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপরে অয়ন মেহেদির কাছে যায় আর ওর কাঁধে হাত রেখে বলে, ভাগ্যিস আজ আমি এসেছিলাম। হ্যাঁ ভাই, আপনি না আসলে এতক্ষণে আর লাশ পড়ে থাকতো এইখানে। ঠাস! অয়ন মেহেদির গালে একটা চড় মারে আর বলে, আমি না আসলে ওর না, তোর লাশ পড়ে থাকতো। উনি কে তুই জানিস? পুরো মাফিয়া জগতের কেউ যার দিকে কোনোদিন চোখ তুলে তাকানোর সাহস পায় না, যার নাম শুনলে বড় বড় মাফিয়া মন্ত্রী এবং আন্ডারওয়ার্ল্ডের যত লোক আছে সবার ভয়ে প্যান নষ্ট হয়ে যায়, যার সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসও পায় না, যার নাম শুনলে শত্রুরা কেঁপে ওঠে। ইনি হলেন সেই ডেভিল কিং, যিনি পুরো দেশের মাফিয়াকে কন্ট্রোল করে। পুরো মাফিয়া ওয়ার্ল্ডের রাজা ডেভিল কিং। এই কথা শুনে মেহেদি হাঁটু গেড়ে বসে পড়ে। সে কত বড় ভুল করেছে সেটাও বুঝতে পেরেছে। আজ হয়তো তার কোনো ক্ষমা নেই। ওদিকে ওমর, নীলা আর আবিরের মাথায় কিছু ঢুকছে না। মেহেদি নীলের পা ঝাপটে ধরে কান্না শুরু করে দেয়। মেহেদি নীলের পা ধরে বলে, ভাই, আমি জানতাম না আপনি কে। নিজের অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলেছি ভাই। আমি জানি আমার এই কাজের কোনো ক্ষমা হয় না। আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। নীল তখন বলে, তোদের পাওয়ার দেওয়া হয়েছে জন্যই কি তোরা যাকে তাকে বিরক্ত করবি, মারধর করবি? ভালো করে শুনে রাখ, মাফিয়াদের মূল উদ্দেশ্য এই দেশকে বাইরের দেশ শত্রুদের হাত থেকে রক্ষা করা। তোদের পাওয়ার দেওয়া হয়েছে যাতে অন্য কোনো দেশের মাফিয়া দেশের মাটিতে পা না রাখতে পারে, আর তোরা সেই পাওয়ারের দুর্ব্যবহার করছিস। ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই। যখন জানতে পারি যে আমার ছেলেদেরকেও মেরেছে, তখন আর নিজের রাগ আমি কন্ট্রোল করতে পারি নাই। কিছু না জেনে বুঝে আপনারা মারতে চলে আসছি। ভাই, অনেক বড় ভুল করে ফেলেছি, যে ভুলের কোনো ক্ষমা হয় না। আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। এই শোন, তোকে আজকের মতো ক্ষমা করে দিলাম। তোর জীবনে একটা শেষ সুযোগ দিলাম, আর কোনোদিন যদি নিজের ক্ষমতার অপব্যবহার করিস তাহলে মনে রাখবি ওই দিনটা তোর জীবনের শেষ দিন। আপনারা এই কথা দিতেছি, আর কোনোদিনও আমি আমার ক্ষমতার খারাপ ব্যবহার করবো না। এই এখন তোরা সবাই এখান থেকে যা। সবাই চলে গেল। নীল ধীরে ধীরে ওমর, নীলা, আবিরদের কাছে গেল। সবাই বলল, ভাই,
আমরা জানতাম না আপনি এত বড় একজন মানুষ। ভাই, আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। কে ভাই? কোন ভাই? কিসের ভাই? আমি আগে তোদের বন্ধু ছিলাম, এখনো আছি। আচ্ছা, আপনি তো অনেক বড় মাপের একজন মানুষ, কিন্তু তারপরও এইরকম পোশাক কেন পরেন? তুই আবার আপনি বললি? আমার সব ভুলের জন্য সরি। আচ্ছা, বললি না তো তুই এমনভাবে থাকছিস কেন? অনেক কথা, আজ না হয় থাক, অন্য কোনো একদিন বলবো। আচ্ছা, এখন চল, বাসায় যাব। তোরা যা, আমার একটু কাজ আছে, আমি কাজটা সেরে তারপর যাব। এই বলে নীল ওদের বিদায় দিয়ে একটি জায়গা যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভিং শুরু করে। কিছুক্ষণ পর একটি অনাথ আশ্রমের সামনে গাড়ি দাঁড় করায় এবং গাড়ি থেকে চিপস, চকলেট আর অনেক কিছু নিয়ে ভিতরে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় বাচ্চাগুলো একটা মেয়ের সাথে খেলা করছে। মেয়েটি ওই বাচ্চাদের মতো খেলা করছে। নীল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর ওদের খেলা দেখা বাচ্চাদের সাথে মেয়েটির খেয়াল করে দেখে। নীল অনেক খুশি হয়, কিন্তু নীল মেয়েটার মুখ দেখতে পারে না। আসলে নীল এখানে মাঝে মাঝে আসে, ওই অনাথ আশ্রমটির নীলের বাবা চালায়। নীল এখানে আসার আগে বাচ্চাদের জন্য অনেক চকলেট, চিপস, কেক আরো অনেক কিছু নিয়ে আসে। ম্যানেজারের কাছে গিয়ে ম্যানেজারকে বেশ কিছু টাকা দিয়ে বাচ্চাদের কাছে চলে যায় নীল। নীলকে দেখে বাচ্চারা দৌড়ে নীলের কাছে চলে আসে। একটি বাচ্চা মেয়ে বলল, কেমন আছো ভাইয়া? আমি মেয়েটিকে কোলে নিয়ে একটু আদর করে বললাম, অনেক ভালো আছি আমার দুষ্ট পরি, তোরা কেমন আছিস? এই মেয়েটার নাম পরি। 5 বছরের মতো বয়সে হবে। ওর বয়স যখন 1 বছর, তখন ওর বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে পরি এখানে থাকে। সবাই বলল আমরাও ভালো আছি ভাইয়া। তারপরে সবাইকে চকলেট, চিপস দিলাম। জানো ভাইয়া, আজ একটা আপু এসেছিল, আমাদের অনেক আদর করছে, আমাদের জন্য অনেক চকলেট এনেছিল, আমাদের সাথে অনেক মজা করলো, খেলা করলো। ও তাই নাকি? তা কোথা তোদের সেই আপু? ভাই, আপু তো চলে গেল। ও আচ্ছা, তোরা থাক, আজ তাহলে আমি আসি, আমার অনেক কাজ আছে আজ। তারপরে সবাইকে বিদায় দিয়ে ম্যানেজারের সাথে কথা বলতে বলতে গাড়ির কাছে গেলাম। আচ্ছা, আজ যে মেয়েটা দেখলাম সে কে? উনি তো মাঝে মধ্যেই এখানে আসে আর বাচ্চাদের সাথে খেলা করে, ওদের জন্য অনেক চকলেট নিয়ে আসে। ও আচ্ছা, নাম কি মেয়েটার? ম্যানেজার বলে তার নাম জানা নেই। তখনই ম্যানেজার বলল, স্যার ওই দেখেন ওই মেয়েটা। তারপর আমি যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মেয়েটাকে দেখে থমকে গেলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো অনু। অনুকে দেখে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না আজ। সারা দিনটা ঘটে যাওয়া সব কিছু ভাবতে ভাবতে অনুর কথা মনে পড়ল। সত্যি বলতে মেয়েটা দেখতে একদম পরীর মতো। প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়ে যাবে। আমিও হয়তো একটু একটু করে অনুকে ভালোবেসে ফেলেছি। পরের দিন সকালে ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটিতে ঢোকার সময় কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেলাম। ধাক্কাটা যার সাথে লাগলো সে আর কেউ না, সে হলো অনু। অনু রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আই এম সরি, আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি, আসলে আমি নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম, দেখতে পাইনি। অনু উঠে বলল, তোদের মতো ছেলেরা শুধু এটাই পারে। আমি মনে মনে ভাবতে লাগলাম, আজ সূর্য কোন দিকে উঠেছে, আমাকে কিছু না বলেই চলে গেল। আমি তো ভেবেছিলাম ইচ্ছা মতো দোলাই দিবে। পরে ক্লাসে চলে গেলাম। ক্লাসে বসে বসে ভাবছি, অনু মেয়েটা এতটাও খারাপ না, শুধু অহংকারটা একটু বেশি। ক্লাসে বসে আছি, এমন সময় কিছু ছেলে ক্লাসে ঢুকলো। দেখেই বোঝা যাচ্ছে সবগুলো বখাটে। ক্লাসে ঢুকে তারা সবাই বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, মেয়েদের সাথে বেয়াদবি করতেছে। আমিও চুপ করে বসে থাকতে পারলাম না, উঠে ওদের কাছে গেলাম। এই যে ভাইয়া, ওনাদের ডিস্টার্ব করতেছেন কেন? তোর সাহস হলো কিভাবে আমাদের মুখের উপরে কথা বলার? দেখে তো মনে হচ্ছে কলেজে নতুন। আমি কিছুদিন হলো এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। তুই জানিস আমি কে? ভাই, আপনার শরীরে তো কোথাও লেখা নাই যে আপনি কে, তাহলে কিভাবে বুঝতে পারবো আমি? কথাটা শুনে সবাই হেসে ফেলল। ছেলেটা রেগে একটা চিৎকার দিয়ে বলল, আমি এই ভার্সিটির ভিপির ছোট ভাই। এই ভার্সিটিতে আমি যা বলি তাই হয়।
আর তোর মতো একটা 2 টাকার ক্ষেত আমার মুখের উপরে কথা বলতেছে? তোকে আজকে শিক্ষা দিতেই হবে। এই বলে আমাকে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে গেল। আর সবাই দেখবে আমার সাথে যে পাঙ্গা নিবে তার কি অবস্থা হবে। ছেলেটা একটি হকি স্টিক আনলো। সবাই নিচের দিকে তাকিয়ে আছে, কারো কিছু বলার সাহস নেই। ছেলেটা হকি স্টিক মারে আমার পায়ে, আঘাত করে। আমি হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আমাকে আরো 2টা মারলো। এর মধ্যে ওমর, নীলা আর আবির ছেলেটিকে বলে, ভাইয়া ও এই ইউনিভার্সিটিতে নতুন, ও আপনাকে চিনত না ভাইয়া। আমি ক্ষমা চাচ্ছি, ও আর কোনোদিনও এমন ভুল করবে না। তুই নতুন, এজন্য আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এটা বলে ছেলেগুলো চলে গেল। 30 মিনিট পরে ভার্সিটিতে 3টে কালো রঙের গাড়ি ঢুকলো। একটু পর গাড়ি থেকে 4 জন ছেলেকে ফেলে গাড়িতে চলে গেল। সবাই দেখার জন্য এগিয়ে যায়। কাছে গিয়ে যা দেখলো তা দেখে তারা অবাক হয়ে গেল, কারণ ছেলেগুলো আর কেউ না, একটু আগে যারা আমাকে মারলো তারা। এটা দেখে ভার্সিটিতে হইচই শুরু হয়। ওই দিন আর ক্লাস হলো না, তাই বাসায় চলে আসলাম। বাসায় আজ খাওয়ার মতো কিছুই নেই, তাই পানি খেয়ে একটু বাইরে গেলাম। রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা খেলাম, আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা বাসায়, শরীরে প্রচণ্ড ব্যথা। আমি উঠতে নিচ্ছিলাম, তখনই একজন বলল, আরে আর কি করছেন, এখন উঠবেন না। আমি কোথায়? এটা আমার বাসা। আর কি হয়েছে আমার যতটুকু মনে পড়ছে, আমি তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, এখানে এলাম কিভাবে? আসলে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন আমার গাড়ির সাথে ধাক্কা লাগে, আর আপনার ওখানেই জ্ঞান হারায়, তাই আপনাকে আমার বাসায় নিয়ে এসেছি। তারপরে মেয়েটি বলল, ডাক্তার বলল আপনার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। ও, মেয়েটা বলল, আমি রাহি, আপনি? আমি নীল। এরপরে আরও অনেক কথা হলো। মেয়েটা অনেক ভালো। বর্তমানে এমন ভালো মনের মানুষ খুব কমই আছে, যে অন্যের বিপদে পাশে এগিয়ে আসে। পরে আরও কথা বলার পর দুজনের মাঝে একটা ভালো বন্ধুত্ব হলো। 2 দিন পরে একদম সুস্থ হয়ে যাই। আজ ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটিতে পৌঁছানোর আগে দেখলাম আমার বন্ধুগুলো, মানে নীল আর আবির, গেটের সামনে দাঁড়িয়ে আছে। সবাই একসাথে ভার্সিটিতে ঢুকছি। ভার্সিটিতে ঢুকতেই দেখলাম কিছু ছেলে অনুকে একা পেয়ে ডিস্টার্ব করতেছে। দেখে মাথাটা গরম হয়ে গেল, কারণ মনে মনে অনুকে ভালোবেসে ফেলেছি। তারপর আমরা সবাই ওদের কাছে গেলাম। এই যে ভাইয়া, আপনি ওনাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেগুলোর মধ্যে একজন বলল, আমি তোকে বলতে যাব কেন? আমি মেয়েকে ডিস্টার্ব করতেছি, তাতে তোর লাগতেছে কেন রে? আপনি একটা মেয়েকে এভাবে ডিস্টার্ব করতে পারেন না। কি করবি তুই যদি করি? করেই দেখ কি করতে পারি। ছেলেটা আরেকটি ছেলেকে ইশারা করলো। ওই ছেলেটি অনু টাচ করতে যাচ্ছিল। অনু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তখনই অনু চোখ খুলে দেখলো যে অনুকে টাচ করতে গেছিল সে মাটিতে পড়ে আছে। অনু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। একটু পর যাদের লিডার, সে আমাকে মারার জন্য বলল। সবাইকে এক এক করে ইচ্ছামতো পিটালাম। অনু তো হা করে আমার দিকে তাকিয়েছিল। আমার অনুর অবস্থা দেখে বেশ মজাই লাগছিল। পিছনে ঘুরতে হঠাৎ কেউ ভারী কিছু দিয়ে আমার মাথায় আঘাত করলো। ঘুরে দেখলাম একটা ছেলে স্টিলের পাইপ দিয়ে আমার মাথায় আঘাত করেছে। ছেলেটা অনুকে মারতে যাবে, তখনই আমি অনুর সামনে দাঁড়াই, আর আমার মাথায় লাগে। আমি ওখানেই পড়ে গেলাম। পরে যখন জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তখন রাত আনুমানিক 3টা বাজে। বুকে একটা ভারী কিছু অনুভব করছিলাম, তাই উঠে দেখার চেষ্টা করলাম। উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অনু আমার বুকের মাথা দিয়ে শুয়েছিল। আমার ওঠার সময় নড়াচড়া হওয়ায় অনুও ঘুম থেকে উঠে পড়ে। অনুর চোখের দিকে তাকালাম, চোখগুলো লাল হয়ে আছে। দেখে মনে হয় অনেকক্ষণ কান্না করেছেন। এই, আমি এখানে এলাম কিভাবে? আপনি বা এখানে কি করছেন? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না বলে জড়িয়ে ধরে। আরে কি করছেন আপনি? যা করেছি ঠিকই করেছি আমি। ছাড়েন আমাকে। না, ছাড়বো না। কেন বাঁচাতে গেলে আমাকে? আচ্ছা, কোনো একটা কারণ। কি কারণ? তো বলা যাবে না। কেন, কি এমন কারণ যা আমাকে বলা যাবে না? আচ্ছা, কোনো একটা কারণ বলো, কি কারণ? আরে আপনি রেগে যাচ্ছেন কেন?
রাগানোর কাজ করেছো, তাই রাগ করে। আমি চুপ করে আছি, ভেবে পাচ্ছি না কি বলবো। নীল, তোমাকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এত ভাবার কি আছে? আই লাভ ইউ। কি? শুনতে পাস নাই? আমি তোকে ভালোবাসি। তাই তা কতদিনের জন্য? মানে কি? ভালোবাসা কি আবার কিছুদিনের জন্য হয়? এখানকার ভালোবাসা কিছুদিনের জন্য হয়। তাহলে শোন, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে ভালোবাসবো। তাই তা আমার মতো একটি ছেলেকে কেন আর কবে থেকে ভালোবাসো তা কি জানতে পারি? যেদিন তোমাকে অনাথ আশ্রমে বাচ্চাদের সাথে দেখেছিলাম সেদিন থেকে। তুমি আমাকে কিভাবে দেখলে? আমি তোমাকে প্রথম থেকেই দেখেছিলাম, যখন তুমি আমার পিছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলে তখন থেকেই। ও তাই? তাই। এখন বলো, ভালোবাসো কি না? আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? সত্যি। তখনই কেউ বলল, আপনাদের রোমাঞ্চ হয়ে গেল, আমরা কি ভিতরে আসতে পারি? দেখলাম ওমর, নীল আর আবির। না, এখন আসা যাবে না। বাহ 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 বাহ, ক্যা বাত হে। এখন গেলি বন্ধুদের ভুইলা? শালা তোরা এখান থেকে যাবি? আহা, যাইতেছি। কর কর, ভালো করে প্রেম কর। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর সব দেখে বলল আজকে আমাকে বাড়ি নিয়ে যেতে পারবে। তারপরে সবাই মিলে বাসায় চলে গেলাম। আমি আর ওমর আমার বাসায় গেলাম, নীল আবির ওদের বাসায় গেল। অনু আমার পাশে থাকতে চাইলো, কিন্তু আমি ওকে ওর বাসায় পাঠিয়ে দিলাম। মাথা একটু ব্যথা তো ছাড়া আর কোনো সমস্যা ছিল না। তাই ভাবলাম কাল থেকে ভার্সিটিতে যাব। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আর ওমর একসাথে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি অনু, নীলা আর আবির দাঁড়িয়ে আছে। আমি যেতে সবাই বলল, এখন কেমন আছো ভাই? আগের থেকে অনেক ভালো, শুধু মাথাটা একটু ব্যথা আছে। কথা বলতে বলতে বেশ কিছু লোক গুন্ডা টাইপের ভার্সিটিতে ঢুকলো, ঢুকে ভাঙচুর শুরু করলো। সবাই ভয়ে নিজের জায়গা দাঁড়িয়ে থাকলো। একটু পর ওদের মধ্যে একজন, এই তোদের মধ্যে নীলকে? জি, আমি নীল। তুই রায়হান ভাইকে মেরেছিস? সেদিন যেই ছেলেদের মেরেছিলাম ওদের লিডারের নাম রায়হান। আমি মারছি তো। ছেলেদের মধ্যে একজন বলল, সরি ব্রো, তুমি আর এই পৃথিবীতে থাকতে পারবা না। কেন? তোমাকে যে এখন মরতে হবে। কে মারবে আমাকে? কেন, এতগুলো লোক দেখে তুই বুঝছিস না কে মারবে তোকে? এই কয়টা ছেলে, আমি কিছু করতে পারবো না? শোন শোন, এই সমস্ত বাজে কথা বাদ দে। তোর যদি কোনো শেষ ইচ্ছে থাকে বল। না, আমার কোনো শেষ ইচ্ছা নেই, তোরা যা ইচ্ছা করতে পারিস। ছেলেটা আমার দিকে বন্দুক ধরল। অনু, ওমর, নীল আর আবিরকে ধরে রেখেছিল। অনু এই অবস্থা দেখে কান্না শুরু করে দিয়েছে। অনুরও কিছু করার নাই, কারণ ওরা মাফিয়ার লোক, অনেক ক্ষমতা ওদের। ছেলেটা নীলকে গুলি করবে এমন সময় ভার্সিটিতে অনেকগুলো কালো গাড়ি ঢুকলো। সবাই অবাক হয়ে গেছে, এত গাড়ি দেখি। প্রায় 200টার মতো গাড়ি ভার্সিটিতে ঢুকলো। একটা গাড়ি থেকে একজন বেরোলো। নীল একটা মুচকি হাসলো, কারণ গাড়ি থেকে যে বের হলো সে আর কেউ না, সে হলো অয়ন। ছেলেগুলো সামনে আসলো। যে ছেলেটা নীলকে মারতে নিয়েছিল সে বলল, ভাই, রায়হান ভাইকে যে ছেলেটা মেরেছে তাকে পেয়ে গেছি। ছেলেটা নীলের দিকে বন্দুক করলো। একটা গুলির শব্দ হলো। সবাই নিজের চোখ বন্ধ করে ফেললো। সবাই চোখ খুলে দেখলো যে ছেলেটা নীলকে মারতে গিয়েছিল তার হাতে অয়ন গুলি করেছে। অয়ন এইবার ওই ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, মরার জন্য প্রস্তুত হ। ছেলেটা বলল, ভাই, এই ছোট লোকের জন্য আপনি আমাকে মারতে পারেন না। তুই কাকে ছোট লোক বলছিস? জানিস কেউ যার পাওয়ার নিয়ে তুই ঘুরছিস? এই সেই ডেভিল কিং, মাফিয়া বস, যার কথায় তুই, আমি, পুরো মাফিয়ারা উঠে বসে। সরি ভাই, আমার কিছু করার নেই, এর শাস্তি তো এখন তোরে পেতেই হবে। এরপর ছেলেটিকে অনেক মারধর করলো। তারপর অয়ন নীলের সামনে এসে বলে, ভাই, আমাকে মাফ করে দেন। ভাই, আমি থাকতে আপনার গায়ে কেউ হাত দিয়েছে এটা আমি মানতে পারছি না, তাই আপনার অনুমতি ছাড়াই মেরে ফেলেছে।
পুরো ভার্সিটির সবাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। যাকে তারা এতদিন খ্যাত ছোট লোক বলে এসেছে, তার এই পুরো শহরকে কিনে নেওয়ার ক্ষমতা আছে। নীল অয়নকে চলে যেতে বলল, অয়ন সহ বাকি সবাই চলে গেল। এরপর নীল কাউকে কিছু না বলে ওখান থেকে চলে গেল। পরের দিন নীল ভার্সিটিতে গেল, আর এখন আর সেই আগের মতো খ্যাত হয়ে না। ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্পাইক করা, এক কথায় ফিল্মের হিরো। কেউ আর মানবে? নীল নিজের প্রিয় মার্সিডিজ বেঞ্জ গাড়িটা নিয়ে ভার্সিটিতে ঢুকলো। সবাই হা করে নীলের দিকে তাকিয়ে আছে। ভার্সিটির সব মেয়ে নীলকে দেখে ক্রাশ খেয়েছে, অনুও নীলকে দেখে ক্রাশ খেয়েছে। নীল আসতেই সবাই নীলের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু নীল কারোর সাথে কথা বলে না। কারণ যখন নীলের আসল পরিচয় কেউ জানতো না, তখন তারা নীলকে অনেক অপমান করেছে। এরপর নীল ওর বন্ধুদের কাছে যায়। ভাই, আপনি কে? আপনারা তো চিনলাম না। নীল মজা করবি না একদম। না রে ভাই, সত্যি তোরে দেখে চেনাই যাইতেছে না। হয়েছে, আর নাটক করা লাগবে না। এরপর নীল অনুর কাছে যায়। কেমন আছো? সরি। সরি কেন? এতদিন তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য। আমি তো তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। সত্যি? সত্যি। তাহলে চলো বিয়েটা করে নিই। আজ নীল আর অনুর বিয়ে, সবার সম্মতিতেই বিয়ে হচ্ছে। বিয়েতে সবাই অনেক আনন্দ করলাম। রাত প্রায় 12টা বাজে। নীল ছাদে দাঁড়িয়ে গল্প করছে। তখন সেখানে নীলা আসে। এরপর সবাই মিলে আমাকে আমার রুমের সামনে নিয়ে আসে। আমার রুমে ঢুকতেই কেমন যেন একটু লাগছিল। দরজা খুলতেই অনু আমাকে টান দিয়ে দরজাটা আটকে দেয়। আমি তো ভেবেছিলাম দরজা খোলার পর আমার পা ছুঁয়ে সালাম করবে, কিন্তু অন্যরকম কিছু হলো। এই যে মিস্টার, আপনার আসতে এতক্ষণ সময় লাগে? নতুন বিয়ে করে বউকে রেখে বন্ধুদের সাথে গল্প করা হচ্ছিল, এখন তোমাকে দেখাচ্ছি মজা। তারপরে বাকিটা ইতিহাস। গল্পের ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, পুরো গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।